2024-এর লোকসভা নির্বাচন সত্যি এক ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। আর এই ঐতিহাসিক নির্বাচনের প্রারম্ভে নরেন্দ্র মোদীর দল বিজেপি প্রথম দফায় ভেবেছিল রাম মন্দিরকে সামনে রেখেই হয়তো 24-এর লোকসভা নির্বাচনের বৈতরণী তারা পার করবে, কিন্তু তার বাস্তবতা ক্রমশ অসম্ভবে পরিণত হয়। দেশ জুড়ে রাম মন্দির যখন মানুষের কাছে তুমুল উন্মাদনার সাড়া ফেলতে ব্যর্থ হয়, তারপরেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার টের পেয়ে যায় 24-এর লোকসভা নির্বাচন একেবারেই রাম মন্দিরের উচ্ছ্বাসকে সামনে রেখে তাদের পক্ষে পার করা অসম্ভব। আর তাই জন্যেই গত 4.5 বছর ধরে একটি আইন পাস হবার পরেও, রাষ্ট্রপতি অর্থাৎ প্রাক্তন রাষ্ট্রপতির স্বাক্ষরের পরেও সেই আইন দেশবাসীর সামনে না আসার জেরে ক্রমশই সেই আইন নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল। 4.5 বছর আগে 2019 সালে দ্বিতীয় দফায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন এনডিএ জোট সরকার ক্ষমতায় আসে, তারপরেই সংসদের উভয় কক্ষে 11ই ডিসেম্বর পাস হয়ে যায় নাগরিকত্ব সংশোধিত আইন, অর্থাৎ সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। আর তারপরেই দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের একটি কাজ করতে বলেছিল। সেই কাজ গত 4.5 বছর কেটে গেছে আমরা করিনি। তিনি আমাদের একটি বিষয়ও বুঝিয়েছিলেন, কিন্তু 4.5 বছর ধরে আমরা ভারতের জনগণ সেই বিষয়টি বুঝেই উঠতে পারছি না। তিনি ক্রোনোলজির মাধ্যমে বুঝিয়েছিলেন ভারতীয় জনগণ আগামী 4 বছরের মধ্যে কোন বিপদে পড়তে চলেছে, কিন্তু তাতেও সেই সময় ভারতীয় জনগণের ঘুম ভাঙেনি। আর তারপরেই অবশেষে 2024 লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আর হয়তো হাতে গোনা কয়েকটা দিন বাকি ঘোষণা হবার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ঘোষণা করা হলো রাষ্ট্রে অর্থাৎ ভারতে লাগু করা হলো নাগরিকত্ব সংশোধিত আইন 2019, অর্থাৎ CAA 2019, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। আর এর জেরেই 24-এর লোকসভা নির্বাচনের আগে নতুন করে লোকসভা নির্বাচনের ইকুয়েশন বদলাতে শুরু করেছে। ইতোমধ্যেই এই গোটা সিএ আইনের বিরুদ্ধে অন্যতম সরব হওয়া রাজ্য পশ্চিমবঙ্গের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে তিনি কোনো মতেই CAA লাগু হতে দেবেন না। কিন্তু শুরুতেই একটা কথা বলে রাখা দরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই কথা বলা যতটা সম্ভব, CAA লাগু হতে বাধা দেওয়া তার চেয়ে কোটি কোটি গুণে অসম্ভব। অর্থাৎ একটা বিষয় এপিসোডের শুরুতেই আপনাদের সকলের উদ্দেশ্যে স্পষ্ট এখনই জানিয়ে দিচ্ছি, 2024 লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পোর্টাল প্রকাশ করা হবে এবং সেই পোর্টালের মাধ্যমেই নাগরিকত্ব সংশোধিত আইন 2019-এর আওতায় যারা পড়ছেন তারা অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আর এই আইন অবশ্যই সারা দেশ জুড়ে লাগু হবেই হবে। কিন্তু এই আইনের মধ্যে রয়েছে প্রচুর ফাঁকফোকর, রয়েছে একাধিক প্রশ্ন। আর এই সব প্রশ্ন নিয়েই আজকে আশীর্বাদ দ্য ট্রুথে হবে চুলচেরা বিশ্লেষণ। সিএ নিয়ে আলোচনার আগে আপনারা একটা কাজ অবশ্যই করুন, যেখানে আমাদের নাগরিকত্ব এবার খতরে মে, সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই খতরে মে নয়। আপনি বিনা পয়সায় নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না। আগামী দিনে আমার মতন আরও অনেক ইউটিউবার যারা আপনাদের হয়ে সাংবাদিকতার ভূমিকা সঠিকভাবে পালন করছে, দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সঠিক দায়বদ্ধতা পালন করছে, তাদের হাত আরও মজবুত হবে। তাই আর দেরি না করে এখন নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর সিএকে কেন্দ্র করে এই সম্পূর্ণ আলোচনাটা মন দিয়ে শুনে আপনার কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না, কারণ এটা দরকার আমাদের দেশের জন্য, আমাদের জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে
আলোচনা করি সিএএ নিয়ে। গত 4 বছর ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন আপনাকে বলেছিল যে ক্রোনোলজি বুঝে নিন, প্রথমে হবে সিএএ, তারপরে হবে এনআরসি, তখনও আপনি হয়তো ভেবেছিলেন আপনি খাতরে মে নয়, গোটা দেশের মধ্যে শুধুমাত্র হিন্দু খাতরে মে মুসলমানদের কাছে। আর তাই তখন হয়তো আপনি তার ক্রোনোলজি সঠিক করে বুঝে ওঠার চেষ্টা করেননি। কিন্তু এবার বন্ধুরা, সেই ক্ষণে আমরা দাঁড়িয়ে, যে সময় দাঁড়িয়ে আমাদের এই ক্রোনোলজি অবশ্যই বুঝতে হবে, তা হচ্ছে সিএ এবং তারপর এনআরসি। 2019 সালে দ্বিতীয়বার যখন কেন্দ্রে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তথা এনডিএ জোট, তারপরেই 2019 সালের 11ই ডিসেম্বর সংসদের উভয় কক্ষে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের প্রবল বিরোধিতার পরেও সংসদের উভয় কক্ষে পাস হয় নাগরিকত্ব সংশোধিত আইন 2019 বা সিএএ 2019, যা এক কথায় বলতে হয় সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। 2019-এর 12ই ডিসেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাতে স্বাক্ষর করেন এবং তা বৈধতা পায়। কিন্তু তারপর কেটে যায় 4 বছরের বেশি সময়। কেন্দ্রীয় সরকারের তরফে সিএ জারি করার যে রুল, তা সঠিকভাবে জারি করা কেন প্রস্তুত করাই হয়ে ওঠেনি। অবশেষে 2024 লোকসভা নির্বাচন যখন আর হাতে গোনা কয়েকটা দিন বাকি ঘোষণা হওয়ার ঠিক তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো, আমাদের দেশ ইন্ডিয়া, ভারতবর্ষে জারি করা হলো নতুন সংশোধিত আইন সিএএ, অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন 2019। আর এর মধ্যে দিয়েই 24-এর লোকসভা নির্বাচনের আগে আরও একবার নরেন্দ্র মোদী সরকার বিভাজনের রাজনীতির ঘুঁটি একেবারে পাশা খুলে আমাদের সকলের সামনে ফেলে দিল। আরও একবার নরেন্দ্র মোদী সরকার সরাসরি না বললেও এটা চুপিসারে ফিসফিস করে আপনার কানে হয়তো বলছে, আগামী দিনে ধ্রুব রাঠির কথায় ভারত কি একনায়কতন্ত্র রাষ্ট্রের দিকে এগিয়ে চলেছে। সত্যি ভারত সম্ভবত আগামী দিনে এবার একনায়কতন্ত্র রাষ্ট্রের দিকেই এগিয়ে চলেছে। কারণ হয়তো এবার এই সিএ এবং এনআরসিকে আশ্রয় করেই আগামী দিনে নরেন্দ্র মোদীর দল বিজেপি তথা তার জোট এনডিএ সম্ভবত ভারতের সংবিধানের আমূল পরিবর্তন ঘটিয়ে এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সম্পূর্ণ অস্তিত্ব বিলোপ করে ঘোষণা করবে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিসাবে নিজের নতুন অস্তিত্ব কায়েম করল বিশ্বের মানচিত্রে। সেই দিন সত্যি আর বেশি দূরে নেই। 2024 লোকসভা নির্বাচনের ঠিক কয়েকদিন আগে যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সিএ এর বিজ্ঞপ্তি জারি করা হলো, তাতে করে এই প্রশ্ন আরও একবার রাজ্যের তথা সারা দেশ জুড়ে সমস্ত অবিজেপি রাজনৈতিক দলগুলির তরফে আবারও উত্থাপন করা হওয়া শুরু হলো। এই বিষয়ে আলোচনার আগে আসুন আগে জানি সিএ এর সমস্যা কোথায়, সিএতে ঠিক কিভাবে কাদের নাগরিকত্বের কথা বলা হয়েছে। সিএতে স্পষ্ট বলা হয়েছে, নতুন এই নাগরিকত্ব আইনে শুরুতেই বলা আছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে পাকিস্তান, আফগানিস্তান এবং বিশেষ করে বাংলাদেশ থেকে আসা শরণার্থী, যাদের আসার অন্যতম কারণ ধর্মীয় উৎপীড়ন, অর্থাৎ মুসলিম ধর্মের দ্বারা ধর্মীয় উৎপীড়নের শিকার যে সমস্ত মানুষেরা ভারতে শরণার্থী হিসাবে এসেছেন, তাদেরকে দেওয়া হবে নাগরিকত্ব। এক্ষেত্রে স্পেসিফিক্যালি ধর্মের উল্লেখ করা হয়েছে। হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসিক এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যে সকল ব্যক্তিরা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে 2014-র 31শে ডিসেম্বরের আগে ভারতে ধর্মীয় উৎপীড়নের শিকার হওয়ার জেরে শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছেন, তাদের দেওয়া হবে নাগরিকত্ব। এখানে স্পষ্টই মুসলিম ধর্মকে সরাসরি মুছে দেওয়া হয়েছে আইন থেকে। অর্থাৎ ধর্মীয় উৎপীড়নের শিকার যদি কোনো মুসলিম নাগরিক হয়ে থাকেন এবং তিনি যদি এই 3 দেশ থেকে ভারতে শরণার্থী হিসাবে আশ্রয় নেন, তাহলে তাকে সরাসরি বলে দেওয়া হয়েছে নাগরিকত্ব দেওয়া হবে না।
এবার আপনাদের মনে হতেই পারে মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না, শুরুতেই এই পয়েন্টে কেন কথা বলছি। 2-4 মিনিট ওয়েট করুন। কেন মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না, এই মুসলিম ধর্মীয় সম্প্রদায়ের কথা কেন নতুন আইনে রাখা হলো না, সে বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে সিএএ নিয়ে আরেকটু আলোচনা দরকার। আমাদের অর্থাৎ ভারতের সংবিধানের 2য় অধ্যায়ে অনুচ্ছেদ 5 এবং 6 স্পষ্ট উল্লেখ করা হয়েছে কারা কিভাবে নাগরিকত্ব পাবেন বা কাদেরকে ভারত নাগরিকত্বের স্বীকৃতি দিচ্ছে। সেই আইন অনুসারে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন দেশভাগের পরবর্তীকালে এবং দেশভাগের সময় যে সকল মানুষেরা ভারতে এসে আশ্রয় নিয়েছেন তাদের সকলকে ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হয়েছে। একই সঙ্গে যে ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করেছেন বা যার মাতা পিতা ভারতে জন্মগ্রহণ করেছেন বা মাতা পিতার মধ্যে কোনো একজন ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের সকলকেই ভারতীয় সংবিধান হিসাবে নাগরিক হিসাবে গণ্য করা হয়েছে। একই সঙ্গে 1955 সালের নাগরিকত্ব আইন অনুসারে নাগরিকত্ব পেতে গেলে টানা 1 বছর ভারতে থাকতে হবে এবং একই সঙ্গে বিগত 14 থেকে 11 বছর ভারতে থাকা বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে। নতুন সংশোধিত নাগরিকত্বের আইনে এই 11 থেকে 14 বছরের এই সময়সীমাকে কমিয়ে 5 বছর করা হয়েছে। দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নতুন নাগরিকত্ব আইনের পয়েন্ট হচ্ছে সিএএ 6 এ নম্বর ধারায় স্পষ্ট বলা হয়েছে 1966 1 জানুয়ারি থেকে 1971 25 মার্চের মধ্যে যে সকল ব্যক্তিরা বিশেষ করে হিন্দু, জৈন, শিখ, খ্রিস্টান, পারসিক, বৌদ্ধ এই সকল ধর্মাবলম্বী যে সকল মানুষেরা ভারতে এসে শরণার্থী হিসাবে ধর্মীয় উৎপীড়নের কারণে আশ্রয় নিয়েছেন তারাও নাগরিক হিসাবে গণ্য হবেন। আর এখানেই সবচেয়ে বড় সমস্যা, তা হচ্ছে এই গোটা যে কটি ধর্ম সম্প্রদায়ের নাম বলা হয়েছে সেখান থেকে একেবারে সরাসরি মুসলিম ধর্ম সম্প্রদায়কে বাদ রাখা হয়েছে। অর্থাৎ আগেও বললাম বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যেহেতু এই সকল দেশগুলি প্রধানত মুসলিম রাষ্ট্র, তার ফলে এই সকল দেশ থেকে যদি ধর্মীয় উৎপীড়নের কারণে কোনো মুসলিম ব্যক্তি বা কোনো মুসলিম নাগরিক ভারতে শরণার্থী হিসাবে আশ্রয় নেয় তাহলে নতুন এই সংশোধিত আইনে তাকে নাগরিকত্ব দেওয়া হবে না। ঠিক যেমনটা আপনি ধরুন হিন্দু, যেমনটা আমিও হিন্দু। এবার হিন্দু ধর্মের বহুবিধ আচার আচরণ অনেক হিন্দুই করে থাকেন না। ঠিক যেমনটা করোনার সময় করোনা নিরাময়ের জন্য আরএসএস এবং অন্যান্য উগ্র সাম্প্রদায়িক হিন্দু সংগঠনগুলির তরফে বলা হচ্ছিল গোমূত্র সেবন করার, সেই কাজ আপনি করেননি, বা গোমূত্র সেবন করলে ক্যান্সার দূর হবে সেটা আপনি বিশ্বাস করেন না। আবার আমার মতন অনেকেই গরুকে মা হিসাবে মনে করে না, তারা মনে করে গরু আমাদের সমাজের এবং আমাদের জীবচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গৃহপালিত পশু, যা মানুষের প্রত্যেক দিনের জীবনযাত্রার সঙ্গে যুক্ত এক অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু তা সত্ত্বেও যেহেতু আপনি গরুকে মা হিসাবে স্বীকৃতি দেন না, তাহলে আপনি আপনার হিন্দুত্ব খইয়েছেন। আর সেই দিক থেকে দাঁড়িয়ে আপনি কিন্তু এই হিন্দু সমাজের মধ্যে থেকেও ধর্মীয় উৎপীড়নের শিকার আপনারই হিন্দু সাম্প্রদায়িক ভাই বোন জ্ঞাতি গোষ্ঠীদের কাছ থেকে। তাহলে এটা বুঝতে পারছেন যে উৎপীড়ন কোনো একটি ধর্মের সঙ্গে যুক্ত নয়। উৎপীড়ন হচ্ছে মানুষের সেই হিংস্র চেতনা, যে হিংস্র চেতনার পাশবিক বলকে মানুষ একে অপরের ওপর চাপিয়ে দেয়, একে অপরের ক্ষেত্রে ব্যবহার করে। আর তাই না, বাংলার রেনেসাঁ পিরিয়ডে বাংলার হিন্দু সমাজপতিদের কুনজরে ছিলেন হিন্দু সমাজপতিরা ক্রমাগত আক্রমণ করে গেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এবার হয়তো সেই দিন আবারও ফিরতে চলেছে আমাদের দেশে। তাহলে এবার আপনার মনে প্রশ্ন হতে পারে যে এক্ষেত্রে তো নাগরিকত্ব দেওয়া হচ্ছে,
ঠিক যেমনটা বিজেপির তরফে বলা হচ্ছে, ঠিক যেমনটা এই নতুন আইন লাগু হবার পর আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে এসে ভ্যার ভ্যার করে হেগে দিয়েছেন, বা রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যেমনটা টুইটার হ্যান্ডেলে বা সংবাদ মাধ্যমের সামনে বেশ গদগদ চিত্তে ভ্যার ভ্যার করে হেগে দেবার মতন করে বলেছেন যে এইবার তৃণমূল কংগ্রেস যে মানুষকে ভুল বুঝিয়েছিল তা প্রমাণ হবে। এইবার মানুষ বুঝতে পারবে সিএ আসলে নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কারার আইন না। কিন্তু এখানে আবারও একটা প্রশ্ন, সংবিধানের 2য় খণ্ডের 5 এবং 6 নম্বরে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ভারতের নাগরিক কারা, তাহলে এই নতুন আইনের দরকার কী ছিল? আবার যখন নতুন আইন আনাই হলো, সেখান থেকে কেন ভারতের এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, সেই মুসলিম সম্প্রদায়কে কেন বাদ দেওয়া হলো? এটাই আসলে বিজেপির প্রধান চক্রান্ত, এটাই আসলে আরএসএসের প্রধান লক্ষ্য, এটাই আসলে সাভারকার পন্থীদের প্রধান লক্ষ্য, যারা নাথুরাম গডসেকে হিরো মনে করে, গান্ধীকে মনে করে ভিলেন। এই সিএ যখন 2019 সালে সংসদের উভয় কক্ষে পাশ হয় এবং প্রাক্তন রাষ্ট্রপতিতে স্বাক্ষর করেন, তারপর দেশ জুড়ে চলে বিশাল বিক্ষোভ আন্দোলন কর্মসূচি। ভারতের মানুষ প্রত্যক্ষ করে মুসলিম নরনারীদের দিল্লির উপকণ্ঠে শাহনবাগের সেই বিখ্যাত মুভমেন্ট। একই সঙ্গে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে সিএর প্রতিবাদে বিক্ষোভকারী ছাত্রদের ওপর চলে গুলি। একই সঙ্গে অসমে ছড়ায় হিংসা, দিল্লিতে ছড়ায় হিংসা। সমগ্র ঘটনা জেরে 2019-এ সিএর প্রতিবাদে যে সকল আন্দোলন গড়ে উঠেছিল, সেখানে বিভিন্নভাবে হিংসা সৃষ্টির ফলে 83 জনের প্রাণ যায়। আর এই সিএর ফলে আগামী লোকসভা নির্বাচনের আগে আবারও দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি আন্দোলনকে উস্কে দিল বিজেপি তথা নরেন্দ্র মোদীর সরকার। এই সিএর জেরে আর কিছু হোক চাই না হোক, নির্বাচনে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশেষভাবে ফায়দা পেতে চলেছে নরেন্দ্র মোদীর বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তার কারণ হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে দলে দলে শরণার্থী শুধু পশ্চিমবঙ্গে এসেছিল এমনটা নয়, তারা অসমেও আশ্রয় নিয়েছিলেন, আবার তারা ত্রিপুরাতেও আশ্রয় নিয়েছেন। আমি এর আগেই বললাম 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971-এর 25শে মার্চ পর্যন্ত যে সকল শরণার্থীরা ভারতে এসছেন ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে, বিশেষ করে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসিক এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা, তাদের দেওয়া হবে নাগরিকত্ব। আর এইকে কেন্দ্র করেই 2019 সালে এই আইন পাস হওয়ার পর অসমে গড়ে ওঠে ব্যাপক আন্দোলন। বিশেষ করে অসমের আদিবাসী জনজাতিরা এই প্রতিবাদে সরব হওয়ার অন্যতম কারণ, যদি বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হয় তাহলে তাদের কৃষ্টি সংস্কৃতির ওপর সরাসরি আঘাত আসবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গেও এর বিরুদ্ধে সরব হয় ক্ষমতাসীন শাসক দল তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কর্মী সমর্থকেরা। সরব হন আমাদের রাজ্যের অসংখ্য বুদ্ধিজীবী মানুষ, যাদেরকে এই সন্দেশখালির ঘটনায় বিজেপি বুদ্ধিজীবীরা কোথায়, ওই বুদ্ধিজীবীরা কোথায় বলে ব্যঙ্গ করছিল। সেই বুদ্ধিজীবী মানুষেরা, সেই স্বাভাবিক সরল বুদ্ধিদীপ্ত চেতনার নাগরিকেরাই সরব হয়েছিলেন সিএ এর প্রতিবাদে। একটা বিষয় হয়তো খেয়াল করেছেন, চলতি মাসে মোট 4 বার পশ্চিমবঙ্গে কিন্তু ভোট প্রচারে এসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখান থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কিন্তু একটি বারের জন্য সিএ প্রসঙ্গে কথা বলেননি। এমনকি অমিত শাহ যখন শেষবার এসেছিলেন তখন অমিত শাহ কিন্তু সিএ প্রসঙ্গে কথা বলেননি, এবং যার জেরে মতুয়া সম্প্রদায়ের মধ্যে প্রবল ক্ষোভ বিক্ষোভ তৈরি হতে থাকে আমাদের রাজ্যে। এবার এই সিএ আইন লাগু হবার ফলে অবশ্যই উত্তর 24 পরগনা এবং নদিয়ায় যে বিশাল মতুয়া ধর্ম সম্প্রদায়ের মানুষের বসবাস, তাদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। একই সঙ্গে মতুয়া সম্প্রদায় থেকেই 2019 সালে নির্বাচিত হওয়া বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও দাবি করেছিলেন ভোটের আগেই সিএএ লাগু হবে।
আর সেই সুরে সুর মিলিয়ে তারপর দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন নির্বাচনের আগেই সিএ লাগু হবে। সেই মতো সিএ লাগু হলো। সোমবার যখন সিএ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা লাগু করা হলো, তারপর স্বভাবতই বনগাঁয় বিশেষ করে মতুয়া ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশেষ আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। কিন্তু পাশাপাশি এখানে আরেকটা প্রশ্ন, যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন। তিনি সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানিয়ে বলেছেন সিএ হলো ভোটের আগে একটি লালিপপ, যা মানুষের হাতে ধরিয়ে দিয়ে ভোট চাওয়ার একটা ফন্দি, যা তিনি কখনই হতে দেবেন না। কারণ তার সরকার মনে করে রাজ্যের সকল মানুষ, দেশের সকল মানুষ দেশের নাগরিক। নতুন করে নাগরিকত্ব দেওয়ার কোনো মানে নেই। আর নতুন করে এই নাগরিকত্ব দেওয়ার মধ্যে দিয়েই অমিত শাহর মতে সেই ক্রোনোলজি সমঝ লিজিয়ে, অর্থাৎ আগামী দিনে আমাদের দেশে লাগু হতে চলেছে এনআরসি। এখান থেকে আর একটা বিষয় বুঝতে হবে, কিছুদিন আগেই বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার বেশ কিছু এলাকায় একগুচ্ছ মানুষের আধার কার্ড রাতারাতি বন্ধ হয়ে গেছিল, যার জেরে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত তৎপরতা দেখায় এবং 24 ঘন্টার মধ্যে সেই আধার কার্ড আবার চালু করে দেওয়া হয়। এবং এটা করার পেছনে সম্ভবত আজ যে সিএ লাগু হলো তার অভিসন্ধি দেখতে পাচ্ছে রাজ্যের ক্ষমতাসীন শাসক দল তথা রাজ্যের বুদ্ধিজীবী মহল। একটা প্রসঙ্গ, আপনার আধার কার্ড যদি বন্ধ করে দেওয়া হয়, তার মানে আপনাকে সরাসরি হুমকি না দিয়েও একটা সূক্ষ্ম হুমকি দিয়ে রাখা হলো যে আপনার নাগরিকত্ব খতরে মে। আর যদি নিজের নাগরিকত্ব বাঁচাতেই হয় তাহলে আপনাকে কাগজ দেখাতে হবে। আর কাগজ যদি দেখাতেই হয় তাহলে আপনাকে সিএতে গিয়ে অনলাইনে নিজের নাম নথিভুক্ত করতে হবে, নাগরিকত্বের আবেদন আপনাকে জানাতে হবে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এখনও অনলাইনে নাগরিকত্বের আবেদন জানানো যাবে একথা বলা হয়েছে, কিন্তু এর নিয়মাবলী প্রকাশ করা হয়নি। হয়তো 24 ঘন্টার মধ্যে নিয়মাবলীও প্রকাশ হবে। সেখানে একটা বিষয় হলফ করে বলে দেওয়া যায়, আপনি শুধু পরীক্ষার ফর্ম ফিল আপের মতন নিজের নাম, বাবা মার নাম, ঠিকানা দিয়েই নাগরিকত্বের আবেদন জানালে হবে না। সেখানে আপনাকে দিতে হবে নাগরিকত্বের ডকুমেন্ট, অর্থাৎ আবেদন যে করছেন, কোন বেসিসে আবেদন করছেন তার ডকুমেন্ট। সেক্ষেত্রে হয়তো আপনাকে দিতে হতে পারে আপনার বাবা মার বার্থ সার্টিফিকেট। আবার এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যার, আপনারা যাদের বয়স 30 থেকে 40 বছর হয়ে গেছে এখন, তারা যদি এই নতুন পোর্টালে আবেদন করেন এবং সেখানে যদি আপনার মাতা পিতার বার্থ সার্টিফিকেট দেওয়া হয়, আমার সঙ্গে হয়তো অনেকেই সহমত হবেন, 60-70 বছর বয়স হয়েছে যাদের বাবা মার, তাদের অনেকের বাবা মারই বার্থ সার্টিফিকেটের অস্তিত্ব নেই। তারা অনেকেই বাড়িতে দাইমার কাছে জন্ম নিয়েছেন। আবার অনেকে জন্মের পরেও তাদের নথিপত্র এনরোলই করা হয়নি সরকারি খাতায়। অর্থাৎ তার জেরেই তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যার। তাহলে অন্য পর্যায়ে তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। তারা যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তার বাবা মা যে ভারতে এসছিলেন তা তাকে প্রমাণ করতে হবে। আর সেখানেই ঘটবে আসল বিড়ম্বনা। যে মতুয়া সম্প্রদায় বা ভারতে বাংলাদেশ থেকে আসা যে সম্প্রদায়ের মানুষেরা মুসলিম ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ যুদ্ধের সময় ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন, তারা যখন আবেদন করবেন সেখানেই সবচেয়ে বড় সমস্যা আসতে চলেছে, তা হচ্ছে ডকুমেন্টের সমস্যা। এই ডকুমেন্টের জন্যই আপনাকে আদালতের চক্কর কাটতে হবে। আবারও নোট বদলির সময় যেমন আপনাকে ঘন্টার পর ঘন্টা এটিএমের লাইনে দাঁড়াতে হয়েছিল, ঠিক তেমনটাই এফিডাভিট করার জন্য হয়তো আপনাকে আগামী দিনে আদালতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। আবার সেক্ষেত্রেও যে এক চান্সে কাজ হবে তা কিন্তু একেবারেই 100% গ্যারেন্টি দিয়ে, অর্থাৎ নরেন্দ্র মোদীর জুমলা গ্যারেন্টি দিয়ে বলা সম্ভব নয়। কারণ সেখানেও আপনাকে কাগজ দেখাতে হবে, তারপরেই তার ভিত্তিতে আপনি হলফনামা পাবেন যে আপনি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার মাতা পিতা ভারতে শরণার্থী হিসাবে এসেছিলেন ধর্মীয় উৎপীড়নের কারণে। আর তা প্রমাণ করা সত্যি অত্যন্ত কঠিন হতে চলেছে। যারা ভাবছেন অনলাইনে আবেদন করব আহা কি সুখের, তারা কিন্তু আসলে মূর্খের স্বর্গে বাস করছেন। অনলাইনে আবেদন করতে পারবেন, কিন্তু নথিপত্র সেখানে আপনাকে আপলোড করতে হবে। আর সেই নথিপত্র জোগাড় করতে গেলে আপনার মাথার ঘাম পায়ে পড়ার দরকার নেই, মাথার ঘাম মাথাতেই শুকিয়ে যাবে, তার পায়ে পড়তে হবে না। কারণ পা
বলে আপনার কিছু সম্ভবত আইনের দরবারে চক্কর কাটতে কাটতে অবশিষ্ট থাকবে না। এবার আসি মুসলিম সম্প্রদায়ের কথায়। একটা কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই বলেছেন সিএ লাগু হলে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলায় যে সকল মুসলিম রোহিঙ্গারা আছে তাদের চুলের মুঠি ধরে ওপারে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। অর্থাৎ সরাসরি মোদী সরকারের নিশানা হচ্ছে যে সকল রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় উৎপীড়নের কারণে নিজের প্রাণ বাঁচাতে ভারতে বাংলাদেশ যুদ্ধের সময় এসে আশ্রয় নিয়েছেন, তারা কিন্তু অত্যন্ত সংকটে রয়েছেন। একই সঙ্গে গোটা দক্ষিণ ভারত জুড়ে সিএর তুমুল বিরুদ্ধে সরব হয়েছেন দক্ষিণ ভারতের বিভিন্ন বিজেপি রাজনৈতিক দলগুলি। তার অন্যতম কারণ হচ্ছে তেলেগু সম্প্রদায়ের মানুষের কথা এখানে একেবারেই ভাবা হয়নি। একই সঙ্গে শ্রীলঙ্কা, মায়ানমারের মতন দেশ থেকে যে সকল অমুসলিম সম্প্রদায়ের মানুষেরা ভারতে আসিয়েছিলেন নাগরিকত্বের জন্য, আশ্রয় নিয়েছিলেন শরণার্থী হিসাবে, তাদের অস্তিত্ব এবার সংকটে। কারণ বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, জৈন, পারসিক, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদেরই নাগরিকত্ব দেওয়া হবে। সেখানে কিন্তু মায়ানমার, শ্রীলঙ্কার কথা বলা হয়নি। অর্থাৎ সেই দেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসে শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছেন তাদেরও কিন্তু এবার নাগরিকত্ব খতরে মে। কিন্তু এখানে আবারও একটা প্রশ্ন, ধরুন লোকসভা নির্বাচনের আগে যারা আবেদন করতে পারবেন তারা তো রাতারাতি নাগরিকত্ব পাবেন না, কারণ আবেদনের পর সেই আবেদনের ভিত্তিতে তথ্য তলাশ চলবে এবং তারপরেই আপনাকে নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হবে। এবার ধরে নিন 10 জন আবেদন করেছেন উত্তর 24 পরগনা থেকে, সেখান থেকে দেখা গেল 10 জনের মধ্যে 8 জন নাগরিকত্ব পেলেন, 2 জনের নাগরিকত্বের আবেদন খারিজ করে দেওয়া হলো। কিন্তু সেই 2 জন 24-এর লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন এবং আপনারা সেই যে 2 জন ভোট দিয়েছিলেন যাদের নাগরিকত্ব খারিজ হলো তারা হয়তো বিজেপিকেই ভোট দিয়েছেন। এবং দেখা যাবে তখন কি নরেন্দ্র মোদীর বিজেপি বা নির্বাচন কমিশন ওই যে 2 ব্যক্তির করা নাগরিকত্বের আবেদন খারিজ হয়ে গেল, তখন সেই বুথে সেই 2 জনের ভোট কি বিজেপি প্রার্থীর ভোট থেকে বাদ দেওয়া হবে? উঠছে সেই প্রশ্ন। আপনার নাগরিকত্ব নিয়ে যখন প্রশ্ন উঠছে তাহলে আপনার ভোটদানের সময় কেন কোনো রকম কোনো প্রশ্ন ছাড়া নেতা নেত্রীরা ভিখারির মতন, কুকুরের মতন জিভ বার করে সেই ভোট গিলে গিলে খাবে? কেন আপনি প্রশ্ন করবেন না, যখন তুমি এখন অবধি সঠিক স্বীকৃতি দিতে পারোনি আমি দেশের নাগরিক, তাহলে আমি কেন তোমায় ভোট দেব? ভোটের বেলায় তোমরা ভিখারির বাটি নিয়ে চলে আসো, কিন্তু ভোট মিটলেই আমার নাগরিকত্ব তোমাদের কাছে খতরে মে এসে যায়। তাই বন্ধুরা, গত 10 বছর ধরে যেভাবে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি বিজেপি এবং আরএসএস পন্থীরা করে আসছে তার বিরুদ্ধে সরব হন। 10 বছর ধরে সরব হননি, তাই অবশেষে সিএ লাগু হয়ে গেল। আগামী দিনে আসতে চলেছে এনআরসি। যদি আগামী দিনে ক্যাম্পে নিজেকে না রাখতে হয় তাহলে এর বিরুদ্ধে গর্জে উঠুন। ঠিক যেমনটা আমাদের দেশের অন্নদাতারা, কৃষকেরা দফায় দফায় 2 বার নিজেদের অধিকারের দাবিতে আন্দোলনে সরব হলো, ঠিক আমরা ভারতের নাগরিকেরা যদি সরব হতাম তাহলে কিন্তু বাস্তবে সিএ হয়তো জারি হতো না। সিএ জারির মধ্যে দিয়ে একটা প্রসঙ্গ বারে বারেই উঠছে, এবার আমার, আপনার, আমাদের মতন দেশের কোটি কোটি নাগরিকের নাগরিকত্ব বাস্তবেই খতরে মে। আর দেখার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় এই সিএ নামক বেড়ালকে সামনে রেখে নিজেদের লোকসভা নির্বাচনের ঘুঁটি কতটা আগাতে পারে এবং পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি কতটা সাফল্য পায়, সেই সব দিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।